হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের আগের দিন একটা ভিডিও করেছি, তাতে একটা প্রবাবল কাট অফ বা সেট স্কোর কত হতে পারে, তো সেই বিষয়ে একটা ডিসকাশান করেছি। তো তারপরে বিভিন্ন কমেন্ট এসেছে এবং অনেকেই জিজ্ঞেস করেছে তো এই যে মার্কস কত তুলতে হবে, কাট অফ বলার পরেও বিভিন্ন রকম তার স্কোর দিয়ে কত পেতে হবে। তো সেগুলো আগের ভিডিওতে টোটালটাই ডিসকাস করা হয়েছে। আজকের ভিডিওতে যেগুলো মেইনলি বলবো সেটা হচ্ছে এই স্কোর তুলতে গেলে আমাদের কিভাবে কি পড়বো, এখন কিভাবে আমাদের পড়ার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন, কারণ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শুধু একটা এক্সাম না, একাধিক এক্সাম একসাথে রয়েছে। তো সেভাবে কীভাবে আমরা ম্যানেজ করব সেই টোটাল বিষয়টা আজকের আমরা ডিসকাস করব। তো ফার্স্টেই ক্লার্কশিপ মেইন্সের ডেসক্রিপটিভ পার্ট যদি বলতে হয়, যে জিনিসগুলো রয়েছে, দুটো পেপার রয়েছে, একটা বেঙ্গলি একটা ইংলিশ। এই দুটো পেপারেরই একই রকমের টপিক রয়েছে, অর্থাৎ একটা রিপোর্ট, একটা ট্রান্সলেশন এবং একটা প্রেসি। বাংলা এবং ইংলিশ দুটোতেই একই জিনিস, সবাই এগুলো জানো, অলরেডি সবাই প্র্যাকটিসও স্টার্ট করে দিয়েছ। তো এই যে 6টা রাইটিং, টাইম কত আমাদের? 1 ঘন্টা। তো এই 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা, যেটা এই এক্সামের সবথেকে ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং টাস্ক বলতে পারো। তো যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে খেয়াল করি, তাহলে ফার্স্টেই আমি কোশ্চেন্স লেভেল নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ার দেখলে সেটা বোঝা যায় যে এই পরীক্ষাটা যেহেতু 1 ঘন্টায় 6টা রাইটিং লিখতে দেয়, তো তোমাদের লিটারেরি স্কিল, কে খুব ভালো লিখতে পারছো, খারাপ লিখতে পারছো, তার থেকেও মোর ইম্পর্টেন্ট কে কতটা ফাস্ট এবং নির্ভুল লিখতে পারছো। তো সেই কোশ্চেন লেভেল, আমার যেটা মনে হয় কোশ্চেন লেভেল, এবং বিগত বছরগুলো দেখলেও বুঝতে পারবে কোশ্চেন লেভেল ইজি হয়, অর্থাৎ খুব একটা কঠিন কোশ্চেন বা খুব ডেটা ভিত্তিক কোনো রকম কোশ্চেন জেনারেলি দেয় না। তো ট্রান্সলেশন, বিশেষত ট্রান্সলেশন এবং প্রেসি মোর এভারেজ ইজি থাকে। রিপোর্টের ক্ষেত্রে জেনারেলি খুব ইজি টাইপের, কনভেনশনাল টাইপের রিপোর্ট, অ্যাক্সিডেন্ট রিপোর্ট, এগুলো, বা খুব ইভেন্ট কোনো তার উপর রিপোর্ট, তো জেনারেলি যেগুলো লেখা যায় সেরকম টাইপের রিপোর্টই দেয়। বাট তারপরেও আমরা কিছু কিছু পার্টিকুলারলি কিছু রিপোর্ট আমি পড়বো, কিছু আমরা এই রিপোর্টের যে টপিকস, যেগুলো কারেন্ট টপিক্সও কভার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কনভেনশনাল টপিক্সও, সেই টপিক্সের ওপর আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে কোন কোন টপিক্সগুলো আমরা রেডি করে যাব। কিন্তু সবার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কনভেনশনাল যে টপিক্সগুলো দেয় সেগুলোকে আমরা ভালো করে রেডি করে যাবো। একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট খুব ভালো করে রেডি করে নিয়ে যাবো, যাতে যে কোনো এক টাইপের একটা অ্যাক্সিডেন্ট দিলে আমরা সেটাকে ভালোভাবে লিখে আসতে পারি, কারণ এগুলো প্রত্যেকে প্রিপারেশান নিয়ে যাবে। অতএব লেখার কোয়ালিটি, সেক্ষেত্রে যদি তোমার কমন পড়ে যায়, কমন মিনস তুমি অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে গেছো, ফায়ার অ্যাক্সিডেন্ট করে গেছো, সেখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দিচ্ছে, তো মোরাললেস তার মধ্যে সিমিলারিটি থাকে, তো তুমি ওটাকে অনেক ভালো কম সময় গুছিয়ে লিখে আসতে পারবে যদি তোমার প্রপার একটা প্র্যাকটিস থাকে এবং প্রপার তুমি ওয়েতে সেই রাইটিংটা লেখা প্র্যাকটিস করো। তো কোশ্চেন লেভেল যদি বলতে হয়, তাহলে কোশ্চেন লেভেল আমার মনে হয় এবারও কোশ্চেন লেভেল ইজি থাকবে। তার অনেকগুলো কারণ আছে। এক ঘন্টায় 6টা রাইটিং প্লাস এই পেপারগুলো দিতে গেলে টাইমটা একটা যেহেতু বড় ফ্যাক্টর, সেহেতু কোশ্চেন লেভেল খুব একটা কঠিন হবে না। সেকেন্ড হচ্ছে ফরম্যাট, অর্থাৎ প্রত্যেকটা রাইটিং, বিশেষত আমি যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে, রিপোর্ট এবং প্রেসি, যেটা আমি অনেকের খাতা চেক করতে গিয়ে দেখেছি ফরম্যাট প্রপারলি মেনটেন হয় না, এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফরম্যাট, কারণ ফরম্যাটের উপর নাম্বার থাকে। তো কেউ যদি ফরম্যাট ঠিকঠাক মেনটেন করে কিছু লিখে আসতে পারে, তাহলেও সে অন অ্যান এভারেজ 30-40% মার্কস পেয়ে যায়, এবং একটু যদি লিখতে পারে তাহলে 50% মার্কস পেয়ে যায়, একটু ভালো লিখলে 60-70% মার্কস পাওয়া যায়। তো ফরম্যাট সবার আগে ভালো করে জানা দরকার। প্রপার ফরম্যাট, রিপোর্টে কী কী ফরম্যাট ইউজ করতে হয়, কীভাবে রিপোর্ট লিখতে হয়, এডিটোরিয়াল রিপোর্ট এবং নর্মাল কনভেনশনাল ইনসিডেন্ট রিপোর্ট বা অ্যাক্সিডেন্ট রিপোর্ট, সেগুলো কীভাবে লিখতে হয় আমি এর ওপর সেপারেট ভিডিও পরে বানাবো। তো প্রপার ফরম্যাট খুব ইম্পর্টেন্ট, এবং প্রেসির ক্ষেত্রেও তাই। টাইটেল দেওয়া, ওয়ার্ড কাউন্ট দেওয়া, সেই প্রেসির যে ওয়ার্ড কাউন্টের সিস্টেম সেগুলোকে মেনটেন করা, এবং ঠিকঠাকভাবে ওয়ার্ডগুলোকে সাজানো, অর্থাৎ এমন না যে যেরকম পেলাম প্যাসেজ তুলে দিয়ে দিলাম। তো সেই ফরম্যাটগুলো প্রপারলি মেনটেন করতে হবে। ট্রান্সলেশনের এক্স্যাক্ট কোনো ফরম্যাট নেই, যেরকম ট্রান্সলেশন আসবে সেই অনুযায়ী আমরা মিনিং ওয়াইজ ট্রান্সলেশন করতে পারি, সেই লিবার্টিটুকু আমাদের আছে। বাট স্টিল আমরা ফরম্যাটের দিকে অবশ্যই ডেফিনেটলি জোর দেবো।
নেক্সট রেগুলার প্র্যাকটিস, এর তো কোনো অল্টারনেটিভ বা সাবস্টিটিউট কিছু নেই। রেগুলার প্র্যাকটিস সবথেকে ইম্পর্ট্যান্ট এই পরীক্ষায়। প্রপার প্র্যাকটিস থাকলেই তবেই তুমি 6টা রাইটিং কমপ্লিট করে আসবে। আমি বারবার বলছি এই এক্সামটা টোটালটাই টাইম ম্যানেজমেন্টের এক্সাম, এবং 6টা রাইটিং যদি লিখে না আসতে পারো তাহলে কম্পিটিশান থেকে তুমি আউট হয়ে যাবে। কারণ প্রত্যেকেরই একটা ইনিশিয়াল টার্গেট থেকে 6টা রাইটিং শেষ করে আসবো। তো 6টা রাইটিং যদি অ্যাভারেজ স্কোরও কেউ পায় তাহলে সেক্ষেত্রেও কেউ 5টা রেটিং খুব মোটামুটি ভালো লিখলো, তার থেকে কিন্তু সে বেশি পাবে। তো সেই ক্ষেত্রে রেগুলার প্র্যাকটিস করলে তবেই এটা সম্ভব 6টা রাইটিং উইদিন স্টিপুলেটেড টাইম কমপ্লিট করে আসা। তো তারপরে যেটা বলছিলাম যে বেটার টাইম ম্যানেজমেন্ট, যেটা নিয়ে এই পরীক্ষার সমস্ত কিছু রয়েছে। তো টাইম ম্যানেজমেন্ট এটা ফ্রম ডে 1 প্র্যাকটিস থেকেই স্টার্ট করতে হয়। টোটাল 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থাকলেও 5 মিনিটস তোমরা এমনি বাদ হয়ে যাবে, লাস্ট 5 মিনিটস। কারণ এক তো থাকে এক্সামের মধ্যে বিভিন্ন রকম কিছু ফর্ম্যালিটিস থাকে, ওই অ্যান্সার শিট বা ওই পিএসসির যে কপি থাকে সেখানে কিছু বাবলিং করতে হয়, তো কিছু পিএসসি ফর্ম্যাট থাকে, তো সেগুলোকে ফিল আপ করতে হয়। তার সাথে সাথে একটা এক্সামের কোশ্চেন পাওয়ার পর এক্সামের হল টেম্পারমেন্ট সেটাকে গ্র্যাব করা, তার সাথে সাথে লাস্ট 5 মিনিটস খুব চাপ। ওই লাস্ট 5 মিনিটসে প্যালপিটেশন থাকে, কারণ যে ইনভিজিলেটার থাকে সে বলবে বারবার লাস্ট 5 মিনিটস। তো সেইটা যারা এক্সাম আগে দিয়েছো তারা এটা ডেফিনেটলি ফেস করেছো। তো লাস্ট 5 মিনিটসে খুব একটা কোয়ালিটি রাইটিং মাথা থেকে বেরোয় না। তো লাস্ট 5 মিনিটস তুমি বাদই দিতে পারো। দিস ইজ অনলি ফর রিভিশন পারপাস। যদি কমপ্লিট করতে পারো দেন তুমি লাস্ট 5 মিনিটসের ডেফিনেটলি রিভিশন করতে পারবে। তো আমাদের টার্গেট থাকবে আমরা 50 মিনিটসের এক্সাম ধরে চলবো। 50 মিনিট, যদি 50 মিনিটসের এক্সাম আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা রিভিশনের জন্য টাইম পাবো। আর রিভিশন যদি না দিতে পারি তাহলে আমাদের অনেক ছোটো ছোটো সিলি মিস্টেক বেরিয়ে যায় যেগুলোতে নাম্বার ডিডাক্ট হয়। তো রিভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা নিয়েও পরে আমি বলবো বিভিন্ন সেপারেট ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে। তো নেক্সট পয়েন্ট যেটা, যে ল্যাঙ্গুয়েজের ওপর অনেকেরই জোর থাকে না, এর সঙ্গে সঙ্গে আমি হ্যান্ডরাইটিংয়ের কথাও বলবো। হ্যান্ডরাইটিং এবং ল্যাঙ্গুয়েজের ইউজ, তো তার জন্য অনেকেরই নাম্বার দেখা যায় কম যায়। হয়তো ভালো পরীক্ষা দিয়ে এসছে বাট স্টিল কম নাম্বার পেয়েছে। তার কারণ একটা হচ্ছে প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ না করা। সেই যে বাংলা লিখছো বা ইংলিশ লিখছো সেই ক্ষেত্রে যে পারফেক্ট ল্যাঙ্গুয়েজের যে ইউজ সেগুলোর অনেক সময় ভুল হয়। এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। আমি এক্স্যাক্টলি কোন পয়েন্ট সেটা আমি একটা সেপারেট ভিডিওতে ডিসকাস করে বলবো এক্সাম্পল দিয়ে যে কোন জায়গাটাকে আমি হিট করতে চাইছি। তো ডেফিনেটলি আমরা লেখার সময় যাতে আমরা ঠিকঠাক ওয়ার্ড ঠিকঠাক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি সেটাকে আমরা মাথায় রাখবো, এবং এটা সব কিছুই পসিবল প্রপার প্র্যাকটিসের দ্বারা। তো নেক্সট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, কারণ এই মুহূর্তে যে এক্সামের একটা সিনারিও তৈরি হয়েছে, যেহেতু সামনে ইলেকশন আছে সেটাও একটা বড় ফ্যাক্টর। এতগুলো এক্সাম একসাথে রয়েছে, কারণ অলরেডি WBCS যারা সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টস এখানে অনেকেই আছো, তো তারা WBCSের অলরেডি নোটিফিকেশান পাবলিশ হয়েছে, তো তার ফর্ম ফিল আপ হবে। তো WBCSও চলে এসছে। তার সঙ্গে সঙ্গে WBSSCর যারা গ্রুপ সি গ্রুপ ডি ফিল আপ করছো তাদের জন্য এক্সট্রা একটা প্রিপারেশান, কারণ ওটাও এক্সাম খুব তাড়াতাড়ি হবে, জানুয়ারিতে একটা টেন্টেটিভ ডেটও দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রেও একটা এক্সাম, প্লাস আর রেলের আছে, NTPC আছে, NTPCর ফর্ম ফিল আপ চলছে। তো সেই রেলের NTPCর এবং আগের যে রেলের এক্সামে গ্রুপ ডি সেটারও এখনও এক্সাম হয়নি, সেটাও এক্সাম খুব তাড়াতাড়ি হবে। তো সব মিলে অনেকগুলো এক্সাম, এবং এদের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে, সবগুলো একই প্যাটার্নের এক্সাম নয়। তো এই মুহূর্তে ক্লার্কশিপ মেইন একটা পুরো ডিফারেন্ট ডেসক্রিপটিভ টাইপ এক্সাম, তার সঙ্গে এতগুলো এক্সাম একসাথে কভার করা এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জন্য আমার যেটা তোমাদের কাছে সাজেশন থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে সিঙ্গেল এক্সামের ওপর ফোকাস না করে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এটাকে গ্র্যাব করো। সিঙ্গেল এক্সাম, যে কোনো পার্টিকুলার এক্সাম, ক্লার্কশিপ মেন্স, তুমি ক্লার্কশিপ মেন্সকে যদি ফোকাস করেই চলো, ডেফিনেটলি আমরা ক্লার্কশিপ মেন্স এক্সাম সবসময় প্রায়োরিটি থাকে, ডেফিনেটলি প্রায়োরিটি দেবো। বাট ইটস এ রাইটিং, ইটস এ ডেসক্রিপটিভ এক্সাম। তো রাইটিং আমি একটা দিনে যে সময় আমি পড়াশোনা করি তাতে সারাদিন রাইটিং লেখার কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু এটা ক্ষতি হবে। তার থেকে বেটার তুমি দিনে একটা বা দুটো রাইটিং লেখো, বাকি সময়টা অন্যান্য এক্সামে যে নর্মাল পড়াশোনা তার উপর ফোকাস রাখো, তাহলে তোমার ব্রেনেরও যে চিন্তাভাবনা সেটাও ওয়াইড স্প্রেড হবে, তুমি আরও ভালো রাইটিং ডে বাই ডে বাড়তে থাকবে। কিন্তু যদি সারাদিন একই রাইটিং লেখো তাহলে রাইটিংয়ে তোমার ব্রেন স্ট্রাক করে যাবে, এবং রাইটিংয়ের যে কোয়ালিটি সেটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে এবং মোনোটোনাস হয়ে যাবে রাইটিংয়ের ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য পার্টিকুলার
ক্লার্কশিপের ওপর ফোকাস না করে আমরা ডেফিনেটলি ক্লার্কশিপে প্রতিদিন রাইটিং লিখব এবং অন্যের রাইটিং পড়বো, বিভিন্ন পেপার পড়বো, তার সঙ্গে সঙ্গে আদার্স এক্সামের যে নর্মাল প্রিপারেশান সেটা আমরা অবশ্যই নেব। এতে কিন্তু তোমাদের পরবর্তীতে যখন ক্লার্কশিপ হয়ে যাবে তখন তাড়াতাড়ি তোমাদের সুইচ করতে সুবিধা হবে, নইলে হঠাৎ করে তখন মনে হবে আমাকে আবার যেন জিরো থেকে শুরু করতে হচ্ছে। তো সেই সিনারিওটা যাতে না আসে, কারণ তারপরেই পরীক্ষা চলবে সব, সেই জন্য আদার্স এক্সামের যে প্রিপারেশান সেগুলো করতে থাকো। এর ওপরও আমি পরে আবার বলবো যে কীভাবে এক্স্যাক্টলি টাইম ম্যানেজ করবে। আপাতত একটা তোমাদের একটা আইডিয়া দিলাম, বিভিন্ন এমসিকিউ সেট করতে পারো, প্র্যাকটিস সেট দিতে পারো আদার এক্সামের, তাতে কি তোমার চর্চার মধ্যে থাকবে। ম্যাথের সেট দাও, ইংলিশের সেট দাও, যাতে তোমাদের প্র্যাকটিসটা থাকে, চর্চাটা থাকে, যাতে তাড়াতাড়ি সুইচ করতে পারো এক্সামে। নেক্সট হচ্ছে ক্লার্কশিপ মেন্সের ব্যাপারে যেটা বলছিলাম, যে প্রিভিয়াস ইয়ার যে WBPSCর হয়েছে সেটাতে ICDS হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার হতে পারে, WBCSের প্রিভিয়াস ইয়ার হতে পারে। তো বেসিক্যালি এই যে প্রিভিয়াস ইয়ারগুলো হয়েছে WBPSCর, তো সেখানের যে রাইটিংগুলো দিয়েছে সেগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ PSC একটা টেন্ডেন্সি থাকে যে ওদের এই রাইটিংয়ের যে প্যাটার্ন বা রাইটিং দেওয়ার যে প্রবণতা, সেখানে কোথাও না কোথাও একটা সিমিলারিটি দেখা যায়, তুমি প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করলেই দেখবে। তো সেই জন্য তাদের যে ডিফারেন্ট এক্সামগুলো হয়েছে ডেসক্রিপটিভ, সেগুলোর অবশ্যই তার রিভিশন দেওয়া এবং সেগুলোকে প্র্যাকটিস করা, এটা তো ফার্স্ট কাজ। তারপরে তো আদার প্র্যাকটিস সেট আছেই। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, কাট অফের জন্য বেশি না যাওয়া। অনেকেই এই কোশ্চেন, আমি একটা সেভ স্কোরের ভিডিও দিয়েছিলাম ডেফিনেটলি, বাট সেটা এক্স্যাক্টলি কাট অফের প্রেডিকশান না, কাট অফের প্রেডিকশান করা নেক্সট টু ইম্পসিবল, বাট একটা মোটামুটি আমরা কত পেতে হবে বা কত টার্গেট করে আমরা চলবো তার উপর আমি ভিডিও বানিয়েছিলাম। বাট তোমরা এটা নিয়ে আননেসেসারি বেশি প্যানিক হবার কোনো ব্যাপার নেই। দেখো, কাট অফ যাই হোক না কেন সেটা তুমি নিজে ডিসাইড করতে পারবে না। তোমার কাজ হচ্ছে তুমি এক্সাম দেবে, তুমি তোমার বেস্ট এক্সাম দেবে, নিয়ে তোমার যা স্কোর হবে সেটা কাট অফ আইদার ক্লিয়ার হবে অথবা হবে না, এটাই। তো আমরা যেটা একটা সেভ স্কোরের আইডিয়া পেয়ে গেছি, এবং সেই সেভ স্কোরটা পেতে গেলে আমাকে প্রিপারেশান নিতে হবে যেমন, তো সেইটা আমার নেবো, আমার কাজ ওইটুকুই। আমি বেশি কাট অফ নিয়ে আলোচনাও করবো না, সারাদিন কাট অফের ভিডিও দেখবো না। তো এটা আমার ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। নেক্সট হচ্ছে রাইটিংয়ের যে স্কিল, রাইটিং লেখা একটা স্কিল, এই স্কিলটাকে গ্র্যাব করতে হলে একটা লং টার্ম প্রসিডিওর, এটা রাতারাতি হয় না। তবে আমাদের বারবার বলছি, এই এক্সামটা যেহেতু সময়ের এক্সাম, তো ওই অল্প সময়ে খুব ভালো রাইটিং সেটা কেউই লিখতে পারবে না। তো লিটারেরি স্কিলের কোনো ব্যাপার নেই এখানে। কী হচ্ছে, তোমার রাইটিং তুমি 1 ঘন্টায় নামিয়ে আসছো এবং তার সঙ্গে কোনো রকম ভুল হচ্ছে না। তো উইদাউট এনি এরর তোমাকে রাইটিংটা যদি নামাতে পারো, তাহলেই তুমি একটা অন অ্যান এভারেজ কিন্তু 60% 65% মার্কস পেয়ে যাবে যদি কোনো ভুল না হয়, এবং সেটা তোমার যে চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। কারণ প্রচুর ছেলে মেয়ে আছে যারা রাইটিং কমপ্লিট করতে পারে না। লাস্ট ইয়ারও দেখা গেছে যারা 6টা রাইটিং নির্ভুল লিখে আসে তারা ভালো নম্বরই পায়, এটা লাস্ট ইয়ারও দেখা গেছে। তো এই স্কিলটা যদি ডেভেলপ করতে হয়, এর জন্য অনেকগুলো প্রসিডিওর আছে। এক তো অন্যের রাইটিং পড়া, সেকেন্ড হচ্ছে পেপার পড়া, থার্ড হচ্ছে নিজের প্র্যাকটিস করা এবং প্র্যাকটিসের মধ্যে ভেরিয়েশান আনা, কারণ এটাই তোমার সময়। আর সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইম ধরে ধরে করা। তো কোনটা আগে করবে কোনটা পরে পড়বে সেটা নিয়েও আমি ভিডিও করব। তারপর হচ্ছে নিউজ পেপার রিডিং রাইটিং অফ আদার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার লেখা, প্রত্যেকের লেখার একটা নির্দিষ্ট ওয়ে আছে, তো সেখানে একই রকম তুমি যদি রেগুলার লিখতে থাকো তোমার লেখা একই রকম বেরোবে। সেটাকে চেঞ্জ করতে গেলে বা নতুন কিছু পিক করতে গেলে তোমাকে আইদার নিউজ পেপার রিডিং পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার তার সঙ্গে সঙ্গে অন্যের রাইটিং, ওই একই টপিকের উপর অন্যরা যেটা লিখেছে, যেটা ভালো লিখেছে, যে ভালো স্কোর করেছে, তাদের রাইটিংও পড়তে হবে। তাহলে তুমি কি ওখান থেকে, কেউ হয়তো ভালো লিখেছে সেখান থেকে তুমি 2টো লাইন দেখলে, বা এটা খুব সুন্দর লিখেছে, তুমি ওখান থেকে 2টো লাইন পিক করলে। সেরকম কোনো নিউজ পেপারে কোনো পার্টিকুলার কোনো ওয়ার্ড পেলে, যে ওয়ার্ডটা খুব সুন্দর ইউজ করেছে, বা কোনো একটা ইডিয়ামস ইউজ করেছে, কারণ এই পেপার রিডিংয়ে রিপোর্ট রাইটিং খুব পাওয়া যায়। তো সেই রিপোর্ট রাইটিংগুলো কীভাবে লিখছে, কীরকম ইউজ করছে। তবে একটা কথা মাথায় রাখবো, নিউজ পেপার রিডিংয়ের ক্ষেত্রে নিউজ পেপারের রিপোর্টের অনেক লিবার্টি আছে, যেগুলো আমরা ডাইরেক্টলি আমাদের এই টাইপের কনভেনশনাল এক্সামে ইউজ করতে পারি না। তো সেই নিউজ পেপার রাইটিংটাকে এক্স্যাক্ট ফলো করবে না, তার প্যাটার্নটা আমাদের যে কনভেনশনাল প্যাটার্ন সেটাকে ফলো করব, কিন্তু নিউজ পেপার থেকে নতুন ওয়ার্ড, নতুন কোনো ইডিয়ামস যেগুলো ইউজ করছে খুব সুন্দর সুইটেবল হচ্ছে, সেগুলোর দিকে আমরা খেয়াল রাখবো, সেগুলো পিক করব, করে আমার রাইটিংয়ে পুট করার চেষ্টা করব। তারপর হচ্ছে পারফেক্ট ইউজ অফ ভোকাবস, এটাই হচ্ছে তোমাকে অন্যের থেকে ডিফারেন্স করে দেবে। তুমি একটা, সবাই অর্ডিনারি অ্যাভারেজ একটা ট্রান্সলেশন লিখবে,
অর্ডিনারি ওয়ার্ড দিয়ে লিখবে। এবার তুমি যদি ওখানে তোমার একটা ভালো ইডিয়মস বা একটা ভালো ফ্রেজাল ভার্ব বা কোনো একটা ভালো ওয়ার্ড, নট বোম্বাস্টিক ওয়ার্ড, নর্মাল একটা ভালো ওয়ার্ড, সুন্দর ওয়ার্ড যেটা ওখানে খুব যাচ্ছে, এরকম যদি তুমি ইউজ করতে পারো, সেটাই তোমার অন্যদের থেকে ডিফারেন্স করে দেবে। অন্যরা একই লেখাতে তুমি দুটো ওয়ার্ড ইউজ করে দিলে এদের মধ্যে, দেখবে তোমার নাম্বার 5 বেশি হয়ে যাবে ওভারঅল স্কোরের থেকে, অন্যদের থেকে। তো এইটা হচ্ছে ছোট ছোট এই যে কাজ রয়েছে এগুলোর জন্য ভোকাবটা একটু যাদের স্ট্রং, যাদের না আছে তারা একটু ইডিয়ামসগুলো দেখতে পারো, ইডিয়ামসের সেন্টেন্সগুলো পড়বে যে সেই সেন্টেন্সটা কোথায় ইউজ হচ্ছে, এবং তুমি মাথায় ওটাকে ঢুকিয়ে নেবে যে আমি এরকম টাইপের রাইটিংয়ে পেলে পারে এটা আমি ইউজ করতে পারি। এরকম প্রচুর ইডিয়ামস আছে যেগুলো ইউজ করা যায়, সেগুলো তুমি নিউজ পেপারও পাবে, নিজেরাও ইডিয়ামস যখন ভোকাব পড়ো সেটাও খেয়াল করলে তোমরা সেটাও দেখতে পাবে যে এটা ইউজ করা যায়। তো এইভাবে আমরা যদি প্রিপারেশান নিতে পারি এই বিষয়গুলোকে মাথায় রেখে, তাহলে আমরা একটা ভালো এক্সাম দেব, এবং ভালো এক্সাম দিতে গেলে ভালো প্রিপারেশান নেওয়াটা ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি একটা মক টেস্ট তোমরা রেগুলার বেসিসে দিচ্ছ, তো সেটাকেও কন্টিনিউ রাখো। মক টেস্ট যদি দিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, এবং তার সাথে সাথে যে জিনিসগুলোকে বললাম সেগুলো একটু মাথায় রেখে প্রিপারেশান নাও, অন্যান্য এক্সামের সাথে এই প্রিপারেশানটাকে অ্যাটাচ করে দাও, ইন্টিগ্রেট করে দাও, তাহলে ওভারঅল তোমার কমপ্লিট প্রিপারেশান হবে এবং তুমি একটা না একাধিক চাকরির দিকে এগিয়ে যাবে। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি সেপারেটলি রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি সেগুলোকে নিয়েও বলবো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব বলবো যে এক্স্যাক্টলি 50 মিনিটে আমাকে লিখতে গেলে কোনটা আগে লিখতে হবে, কোনটা পরে লিখতে হবে, কীভাবে টাইম ম্যানেজ করব, কোনটার জন্য কত টাইম আমি বরাদ্দ করতে পারি, তো সেগুলো নিয়ে আরও ডিটেল আলোচনা করব। পিএসসির কোশ্চেন লেভেল ইজি হবে, এবং পিএসসির যে মার্কস সেটাও কিন্তু ভালোই দেয়। লাস্ট ইয়ার কিন্তু অনেকেই 80+ মার্কস পেয়েছে, 70+ মার্কস পেয়েছে। তো তোমরা যে স্কোরই করে থাকো না কেন, তোমরা যদি এখন থেকে প্রিপারেশান নিতে পারো, পিএসসি ভালো নাম্বার দেয়, তোমরা ভালো নিজেদের বেস্ট এক্সাম দিয়ে আসো, ডেফিনেটলি ভালো স্কোর করবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। আজকের মতো এখানেই, চলো টাটা।